রতন এবং বিমলা তাদের মেয়ে পিয়াসীর সঙ্গে খুবই গরিব পরিবারে বাস করে। আর তাদের বাড়িটা যেহেতু ভাঙাচোরা, তাই বর্ষাকাল এলেই তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কারণ বর্ষাকালে ভয়াবহ বৃষ্টি হলে তাদের বাড়ির চারদিক দিয়ে জল ঢোকে আর তাদের জীবন একেবারে বিপন্ন হয়ে ওঠে। কিন্তু এবারের বর্ষাকালটা তাদের কাছে একটু অন্যরকমের ছিল, কারণ এবার বর্ষাকালে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়, তাই প্রত্যেকদিন বৃষ্টি জলে তাদেরকে কষ্ট করতে হয়। পিয়াসী, আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তাই তুই বাইরে থেকে একটা ত্রিপলের ব্যবস্থা করে নিয়ে আয়। তোর বাবার সঙ্গে গিয়ে 2-3টে বালতি নিয়ে আয়, কারণ ঘরের মধ্যে পেতে রাখতে হবে, কারণ যেখান সেখান থেকে জল পড়তে পারে। আমি পাশের বাড়ির কমল কাকুর কাছ থেকে ত্রিপল চেয়ে নিয়ে আসছি, আর কমল কাকু আমাদেরকে 2-3টে বালতিও দিয়ে দেবে। এভাবে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পিয়াসী এবং তার বাবা চারিদিকে ঘুরে ফিরে ত্রিপল এবং বালতির ব্যবস্থা করে, আর 2-3টে মোমবাতিও কিনে নিয়ে চলে আসে। কারণ ভয়াবহ বৃষ্টি হলে তাদের ঘরে লোডশেডিং হয়ে যায়, আর এমন সময় যদি চারিদিকে জল জমে থাকে তাহলে যে কোনো সময় তাদের বিপদ হতে পারে। সন্ধ্যা হতে না হতেই ভয়াবহ বৃষ্টিপাত শুরু হয়ে যায়, আর তারা দরজা জানালা বন্ধ করে বাড়ির মধ্যে বসে পড়ে। এমন সময় তাদের দরজায় হঠাৎ করে টোকা পড়ে। বাবা, এত বৃষ্টির মধ্যে আবার আমাদের বাড়িতে কি এলো? পিয়াসী, যা গিয়ে তাড়াতাড়ি দরজাটা খোল, কেউ আবার বিপদে পড়লো নাকি? বাইরে যা বৃষ্টি হচ্ছে, আমার তো বৃষ্টির আওয়াজ শুনেই ভয় করছে। আচ্ছা মা, দাঁড়াও, আমি দেখছি কে এসেছে। এই বলে পিয়াসী তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে দরজার বাইরে একজন লম্বা চওড়া অচেনা লোক তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর তারা বৃষ্টিতে ভিজে একেবারে কাক হয়ে গেছে। এই দেখে পিয়াসীর ভীষণ পরিমাণে কষ্ট হয়, আর পিয়াসী তাদেরকে বাড়ির মধ্যে ঢুকতে বলে। কিছু মনে করবেন না, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, আমরা বাড়িতেই ফিরছিলাম, আর আমাদের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আর এখান থেকে মেকানিকের দোকান অনেক দূরে, তাই গাড়িটা গ্যারেজে নিয়ে যেতে পারছি না। সামনাসামনি আপনাদের বাড়ি দেখলাম, তাই এখানে চলে এসেছি। না না, কোনো ব্যাপার না, আপনি আসুন, আমাদের বাড়িতে আসুন। আর স্বাভাবিক, বাইরে যা বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় গাড়ি খারাপ হয়ে গেলে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না, আপনারা ভেতরে আসুন। এই বলে পিয়াসী 2 অচেনা অতিথিকে বাড়ির মধ্যে নিয়ে আসে, আর যা দেখে বিমলা এবং তার স্বামী একেবারেই পছন্দ করে না, কারণ তারা এমনিতেই গরিব, তার উপরে প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে ঘরের মধ্যে থাকার মতো তাদের পরিস্থিতি নেই, কারণ তাদের ঘরে চারিদিক থেকে জল পড়ছে। আর এরই মধ্যে তাদের মেয়ে বাড়িতে এরকম একজন অচেনা অতিথিকে নিয়ে এসেছে, যা স্বাভাবিকভাবে বিমলা কিছুতেই পছন্দ করতে পারে না। কিন্তু তারা গরিব হলেও বাড়িতে যেচে পড়ে আসা অতিথিকে তারা অপমান করতে পারে না। আপনারা বসুন, আমি আপনাদের জন্য গামছা নিয়ে আসছি। ইস, বৃষ্টিতে একেবারে ভিজে গেছেন, আপনারা কিছু খাওয়া দাওয়া করেছেন? না না দিদি, আমরা ঠিক করেছিলাম বাড়িতে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো, কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে যে আমাদের কাছে কোনো খাবার দাবারও ছিল না, তাই আমাদের খুব খিদেও পেয়েছে। আকাশবাবুর এমন কথা শুনে বিমলা আরো বেশি চিন্তায় পড়ে। একই বৃষ্টির মধ্যে কিছুদিন ধরে রতন বাজারে যেতে পারছে না, ফলে তারা সিদ্ধ ভাত খেয়ে দিন কাটাচ্ছে। তার উপর রতনের কাজকর্ম এখন বন্ধ, কিন্তু এখন যেহেতু বাড়িতে অতিথি এসেছে, তাদেরকে কিভাবে সিদ্ধ ভাত খেতে দেবে তা ভেবেই বিমলার মাথা একেবারে খারাপ হয়ে যায়। এমন সময় বিমলা তার মেয়েকে রান্নাঘরে ডেকে বলে, পিয়াসী, তোর তো দেখছি একটা বোধ গম্য বলে কিছু নেই। এরকম অচেনা অতিথিদের বৃষ্টির মধ্যে কেউ বাড়ির মধ্যে নিয়ে আসে? তুই জানিস না আমরা কতটা গরিব? আমরা বর্ষাকালে নিজেরাই কোনো মতে দিন কাটাচ্ছি, তার উপর তুই রাত্রেবেলা অতিথি সেবা করবি? এরকম হলে কি করে হবে? তুই কিছু একটা বলে ওদেরকে দরজা থেকেই তো ফিরিয়ে দিতে পারতিস। মা, তুমি আমাকে শিখিয়েছিলে অতিথিদের ঈশ্বরের জায়গা দিতে হয়, আর এই রাত্রিবেলা বেচারা ভদ্রলোক ওনার মেয়েকে নিয়ে কোথায় যাবে বলতো? আমাদের কিন্তু এলাকাটা মোটেই ভালো নয়, চারিদিকে বৃষ্টিতে পুরো ধোয়া হয়ে আছে, তার মধ্যে যদি ওনাদের কোনো বিপদ হতো তখন আমরা কি করতাম বলতো? কথাটা তুই ভুল বলিসনি। এবার ওনাদেরকে কি খেতে দেব বলতো? কি খেতে দেব? বাড়িতে যা ভাত ছিল সেই ভাত তো আমরাই খেয়ে ফেলেছি। তুমি চিন্তা করো না মা, তুমি ওনাদের জন্য জল নিয়ে যাও, আমি সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, তারপর নুন দিয়ে সিদ্ধ ভাত ওনাদেরকে খেতে দেব। আশা করছি ওনারা কিছু মনে করবেন না। ওনাদেরকে দেখে যতই বড়লোক বলে মনে হোক না কেন, ওনাদের ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো। এই বলে পিয়াসী তখনই উনুনের উপর সিদ্ধ ভাত চাপিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই তাদের অতিথিদের পাতে সিদ্ধ ভাত এবং নুন পরিবেশন করে। কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির জল তাদের ঘরের ভেতর ছমছম করে পড়তে শুরু করে, আর যেখানে তাদের অতিথিরা বসেছিল সেখানেও জল পড়তে থাকে। আর যা দেখে বিমলা বলে, দাদা বাবু, আমরা আপনাদেরকে বসার জন্য ত্রিপল পেতে দিচ্ছি, আপনারা ত্রিপলের উপর বসে খাওয়া দাওয়া করুন, না হলে আপনাদের গায়ে কিন্তু জল পড়বে আর আপনারা ভিজে যাবেন।
রতন যে ত্রিপলের উপর শুয়েছিল সে তখনই সেই ত্রিপল ছেড়ে দেয় এবং অতিথিদের বসার ব্যবস্থা করে দেয়। তাই আকাশবাবু এবং তার মেয়ে সেই ত্রিপলের উপর বসেই নুন দিয়ে ভাত খেতে শুরু করে। কিন্তু আকাশবাবুর মেয়ে মোটেই এরকম গরিবদের ঘরে থাকতে চায় না, তাই সে বাড়ি যাওয়ার জন্য বায়না করতে শুরু করে। বাবা, কখন বৃষ্টি থামবে? আমার কিন্তু একটুও ভালো লাগছে না। আমি কখনো এরকম নুন দিয়ে সিদ্ধ ভাত খাইনি। আমার বৃষ্টি হলেই পিৎজা খেতে ইচ্ছা করে, পাস্তা খেতে ইচ্ছা করে। আমাকে তুমি পিৎজা পাস্তা নিয়ে এসে দাও। আমি নুন দিয়ে ভাত মেখে খাবো না, আর তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। এরকম করে বলতে নেই টুম্পা, আমরা যদি বাড়িতে যেতে পারতাম তাহলে আমরা তো সরাসরি বাড়িতেই চলে যেতাম। তাই এখন যেখানে আছো সেরকম ভাবে নিজেকে মানিয়ে নিতে হবে। বৃষ্টি থেমে যাক, কালকে সকালবেলা আমরা বাড়ি ফিরে যাব, আর বাড়ি গিয়ে তোমাকে পাস্তা আর পিৎজা খাবো। এখন চুপচাপ নুন ভাত খেয়ে নাও, বুঝেছো? বাবার কথা শুনে টুম্পা চুপ করে যায়। ফলে তারা দুজনেই সিদ্ধ ভাত খেতে যাবে এমন সময় বৃষ্টির জল তাদের ভাতের উপর পড়তে শুরু করে। কিন্তু আকাশবাবুর তাতেও কিছু যায় আসে না। সে একেবারে মাটির মানুষ ছিল, কিন্তু টুম্পা খুবই অহংকারী। তাই তার বাবা সেই নুন ভাত খেয়ে নিলেও টুম্পা কিছুতেই সেই ভাত খেতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় পেরিয়ে যায়, আর বৃষ্টির পরিমাণ আরো বাড়তে শুরু করে। আর হঠাৎ করেই তাদের বাড়িতে লোডশেডিং হয়ে যায়। বাবা, এদের বাড়িতে এসি পর্যন্ত নেই, আর বৃষ্টির মধ্যে জানালা দরজা সব বন্ধ। আমার ভীষণ গরম লাগছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো বাবা, আমি এসি ছাড়া থাকতে পারছি না। তার উপর দেখো, এদের ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। তুমি আবারও সেই বড় বড় কথা বলছো? তুমি এক মুহূর্তে এসি ছাড়া থাকতে পারছো না। আর ভাবো তো, এনারা সারা জীবন এভাবেই কষ্টের মধ্যে বসবাস করছেন, সুতরাং এনারা যখন থাকতে পারছেন আমরাও থাকতে পারবো, বুঝেছো? বর্ষার মধ্যে অন্ধকার ঘরে কাটানোর জন্য বিমল এবং পিয়াসী মোমবাতি জ্বেলে দেয়। ফলে তাদের ঘর আলো হয়ে যায়। কিছুক্ষণ পর আকাশবাবু এবং টুম্পার ভীষণ পরিমাণে ঘুম পায়, তাই তারা ঘুমানোর চেষ্টা করে। দাদাবাবু, আমাদের এই ভাগাচোরা খাটে আপনি আর আপনার মেয়ে শুয়ে পড়ুন, কারণ মাটিতে শোয়ার চেষ্টা করবেন না। মাটিতে বৃষ্টির জল পড়বে। আমরা বরঞ্চ মাটিতে ত্রিপলের উপর শুয়ে পড়বো। কিছু মনে করবেন না, আমরা হঠাৎ করে এরকম বৃষ্টির মধ্যে আপনাদের বাড়িতে এমন ভাবে উড়ে এসে জুড়ে বসেছি যে আপনাদের ভীষণ কষ্ট হচ্ছে। আপনি একদমই চিন্তা করবেন না, আমি আর আমার মেয়ে ঠিকই মাটিতে শুয়ে পড়তে পারবো। মোটেই না বাবা, তোমার সাথে তুমি আমার নাম জুড়ে দিও না। আমি একদমই বৃষ্টির মধ্যে মাটিতে শুতে পারবো না। তুমি দেখেছো মাটিতে বৃষ্টির জল পড়ে কেমন কাদা কাদা হয়ে গেছে? এরকম কাদার উপর আমি কিছুতেই শুয়ে থাকতে পারবো না। আমি খাটেই ঘুমাবো। এই বলে টুম্পা তাদের খাটের উপর উঠে পড়ে, আর সে ভালো দিকটাতে শুয়ে পড়ে। আর আকাশবাবু তার মেয়ের এরকম ব্যবহারে ভীষণই লজ্জিত বোধ করে, কারণ একেই তারা বৃষ্টির মধ্যে গরিব ঘরে আস্তানা খুঁজে পেয়েছে, তার উপর তার অহংকারী মেয়ের এরকম ব্যবহার। তাই আকাশবাবু তার মেয়েকে বকাবকি করতে শুরু করলে বিমলে এবং পিয়াসী আকাশবাবুকে থামিয়ে দেয়। আপনার মেয়ে একদম ঠিক কথাই বলেছে। আপনি আর আপনার মেয়ে খাটে শুয়ে পড়ুন। আমাদের মাটিতে শুয়ে অভ্যাস আছে, তাই আমাদের কোনো কষ্ট হবে না। আপনারা আমাদের অতিথি, আপনাদের সেবা করাই তো আমাদের ধর্ম। এই বলে পিয়াসী তার বাবা মাকে নিয়ে মাটিতে ত্রিপল পেতে শুয়ে পড়ে। অন্যদিকে আকাশবাবু তার মেয়েকে নিয়ে খাটের উপর শুয়ে পড়ে। আর সারা রাত মাটিতে জল পড়ার ফলে তাদের ত্রিপল একেবারে ভিজে যায়। আর এভাবেই বর্ষার মধ্যে পিয়াসী এবং তার বাবা মা খুবই কষ্ট করে রাত কাটায়। আর পরের দিন সকালবেলা তাদের যখন ঘুম ভাঙে, তখন তারা তাদের অতিথিদেরকে দেখতে পায় না। বিমলে এবং পিয়াসী তাদেরকে খোঁজাখুঁজি করার চেষ্টা করলেও কোথাও তারা আকাশবাবু এবং তার মেয়েকে খুঁজে পায় না। আর ইতিমধ্যে বৃষ্টিপাতও বন্ধ হয়ে আসে। ওনারা এভাবে আমাদেরকে না বলে চলে গেলেন কেন কি জানি, কিছু তো বুঝতেই পারলাম না। সকালবেলা অন্তত এক কাপ চা পর্যন্ত ওনাদেরকে খাওয়াতে পারলাম না, আর দরজাটাও এখনো পর্যন্ত খোলা আছে। আমার মনে হয় ওনার মেয়ে সারা রাত ধরে খুব কষ্ট পেয়েছে, সেই জন্য ওনারা আর দেরি করেনি, আমাদেরকে না জানিয়ে এখান থেকে চলে গেছে। এই বলে তারা যখন দরজার সামনে এগিয়ে যায়, সেখানে তারা একটা কাগজের টুকরো দেখতে পায়। অর্থাৎ তাদের বর্ষাকালীন অজানা অতিথি তাদের জন্য একটা চিঠি ছেড়ে যায়। আর পিয়াসী সেই কাগজের টুকরো তুলে সেটা পড়তে শুরু করে। আকাশবাবু তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় তাদের উদ্দেশ্যে একটি চিঠি ছেড়ে যায়। আর সেখানে লেখা থাকে, বিমলাদি, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। আমি হলাম তোমার বড় বোনের বর। আর সত্যি কথা বলতে কি, কালকে বৃষ্টির মধ্যে আমার গাড়ি খারাপ হয়ে যায়নি। আমি ইচ্ছা করে মিথ্যা কথা বলে তোমাদের বাড়িতে অতিথি সেজে এসেছিলাম। আমি জানি তুমি তোমার বোনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে পছন্দ করো না, কেননা তোমার বোন ছলচাতুরি করে বাড়ির ভাগ সম্পূর্ণ নিয়ে নিয়েছিল, আর তারপর আমাকে বিয়ে করে। তাই তোমার আমাকে না জানাটাই স্বাভাবিক। তারপরে কি লেখা আছে? আমার ওই কারণেই মনে হচ্ছিল বাচ্চা মেয়েটাকে আমি চিনি, কারণ ওর মুখের মধ্যে আমার বোনের মুখের ছাপ আমি খুঁজে পাচ্ছিলাম। পিয়াসী চিঠিটা আবার পড়তে শুরু করে, কারণ তার মধ্যে আরো অনেক কিছু লেখা থাকে। আর যা শুনে তাদের ভুল ধারণা একেবারে ভেঙে যায়।
কিছুদিন হলো তোমার বড় বোন ক্যান্সারে মারা গেছে, আর তোমার কথা খুব মনে করছিল। তোমার কাছে নিজেই আসতো ক্ষমা চেয়ে নেওয়ার জন্য, কিন্তু ঈশ্বর তাকে আর সময় দেয়নি। তাই আমি আমার মেয়েকে নিয়ে বৃষ্টির দিনে তোমার কাছে উপস্থিত হয়েছিলাম। এই চিঠির পিছনে একটা ব্যাংক চেক রাখা আছে, আর তোমার সম্পত্তির দলিলও আছে। তোমার বোন তোমাকে তোমার ভাগ দিয়ে গেছে, আর ব্যাংক চেকের মাধ্যমে আমি 10 লক্ষ টাকা লিখে সই করে এসেছি। তাই তুমি তোমার সুবিধা মতো টাকাটা ভাঙিয়ে নিও, কেমন? মা, এই চিঠিতে আরো লেখা আছে যে আমাদের অতিথি আপ্যায়ন দেখে উনি খুব খুশি হয়েছেন, তাই ওনার চোখে কালকে জল চলে এসেছে, তাই উনি এটা আমাদেরকে উপহার দিয়েছেন। এই বলে পিয়াসী চিঠি ঘুরিয়ে দেখে সত্যি তার মধ্যে বাড়ির দলিল আছে, আর সেখানে 10 লক্ষ টাকার একটি চেকও রাখা আছে। এই দেখে পিয়াসী এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ বর্ষাকালে এরকম অজানা অতিথি বাড়িতে এসে তাদের জীবন একেবারে বদলে দেয়, আর তারা কোনোদিনও ভাবতেও পারেনি যে তাদের সঙ্গে এরকম কিছু ঘটতে পারে। আর সেই সাথে বিমলা খুবই কষ্ট পায়, কারণ তার বড় বোন এখন আর বেঁচে নেই। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে। আমি যদি জানতাম ও আমার বোনের বর আর আমার বোনের মেয়ে, তাহলে আমি ওদেরকে আরো ভালো মতো অতিথি আপ্যায়ন করতাম। আমি ভালো করে ওদের সেবা পর্যন্ত করতে পারলাম না। তুমি চিন্তা করো না মা, আমি ওনার ঠিকানা খুঁজে বের করব, আর বোনের সঙ্গে গিয়ে দেখা করে আসব, কারণ ওনার মেয়ে তো আমার বোনই হবে। সেদিন থেকেই পিয়াসী আকাশবাবুর ঠিকানা খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনো রকম ভাবে ঠিকানা খুঁজে পায় না, কারণ আকাশবাবু ইতিমধ্যেই তার মেয়েকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। ফলে তাদের সঙ্গে আর কিছুতেই বিমলা ও তার পরিবারের দেখা হয় না। কিন্তু বিমলা তার বাড়ির অংশ ফিরে পায়, আর সেই 10 লক্ষ টাকার চেক ভাঙিয়ে পিয়াসীর বাবা এক বড় ব্যবসা শুরু করে। এভাবেই ধীরে ধীরে তাদের পারিবারিক অবস্থার উন্নতি ঘটে, আর বর্ষাকালে তাদেরকে আর কখনোই কষ্টের মধ্যে দিন কাটাতে হয় না। ঈদের আর মাত্র কিছুদিন বাকি ছিল, তাই সবাই ঈদের শপিং করার জন্য বাজারে গিয়ে ভিড় করতে শুরু করে। বিশেষ করে মহিলা সম্প্রদায় ঈদের জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনবে বলে ছোট ছোট দোকানে কিংবা শপিং মলে অথচ কোনো শাড়ির দোকানে গিয়ে ভিড় করে। আর এবার বাজারে খুব সস্তায় অনেক সুন্দর সুন্দর ঈদের শাড়ির কালেকশন ওঠে। সেই কারণে পিঙ্কি প্রচন্ড খুশি ছিল, কারণ পিঙ্কি সস্তা শাড়ি পরতে খুবই পছন্দ করে। তাই সে এই বছর ঈদে সস্তায় নিজের জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনে ফেলে। একদিন সে শপিং করে বাড়িতে ফিরে আসে, তখন তার শাশুড়ি মা রশনি বলে, বৌমা, ঈদের সময় শুধুমাত্র নিজের জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসলে হবে? ঈদ উৎসবে শুধু নিজের জন্য শাড়ি কিনলে হবে না, সকল আত্মীয় স্বজনকেও শাড়ি উপহার দিতে হবে। তাই কালকে গিয়ে তুমি সবার জন্য শাড়ি কিনে নিয়ে আসবে। আত্মীয় স্বজনদের মধ্যে টিনার মা আছে, তারপরে টিনার মাসি, আমার বান্ধবী রিঙ্কি, সবার জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি কালকে গিয়ে সবার জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসবো। আপনি একদম চিন্তা করবেন না। আর এর থেকেও যদি বেশি বড় আত্মীয় স্বজনের লিস্ট থাকে, তাহলে সেই লিস্ট আমাকে দিয়ে দেবেন, আমি আরো বেশি বেশি শাড়ি কিনে নিয়ে আসবো। এই বলে পিঙ্কি শপিং করা শাড়ির ব্যাগ নিয়ে ঘরে চলে যায়, আর সে সস্তা শাড়িগুলো গায়ে পরে আয়নায় দেখতে থাকে। কিন্তু শাড়িগুলোকে দেখে মনে হয় না যে শাড়িগুলোর দাম খুবই কম। সেই কারণে পিঙ্কি আরো বেশি খুশি হয়। প্রত্যেকটি শাড়ির দাম বড় জোর 200 থেকে 300 টাকার মধ্যে ছিল, আর কিছু কিছু শাড়ি তো 50 টাকায় পিঙ্কি বাজার থেকে দরদাম করে কিনে নিয়ে আসে। এবার ঈদে আমি সস্তা সুন্দর সুন্দর শাড়ি পরে সবাইকে একেবারে তাক লাগিয়ে দেব। আর আমার শাশুড়ি মা কি ভেবেছে, আমাকে দিয়ে সবার জন্য শাড়ি কিনিয়ে আমার টাকা খরচা করাবে? সেই গুড়ে বালি, কারণ আমি সবার জন্য সস্তার থেকে আরো সস্তা শাড়ি কিনে নিয়ে আসবো। এসবই ভাবতে ভাবতে পিঙ্কি তার সস্তা শাড়িগুলো পরে দেখতে থাকে। পরের দিন সকাল হতে না হতেই সে আবার সস্তা শাড়ি কিনতে বাজারে চলে যায়। আর প্রত্যেকবার বাজারে গিয়ে সে তার ধরা বাঁধা রাকেশের দোকানে শাড়ি কিনতে চলে যায়। রাকেশ তাকে দেখে আনন্দিত হয়, আর সুন্দর সুন্দর সস্তা শাড়ি দেখাতে শুরু করে। দিদি, এই দেখুন, আজকে আমি দোকানে নতুন নতুন সস্তায় সুন্দর সুন্দর শাড়ি তুলে নিয়ে এসেছি। তাই আপনার যা শাড়ি ইচ্ছে তাই নিতে পারেন। বেনারস থেকে শুরু করে শিফন, সিল্ক, অর্গেঞ্জা সব শাড়ি মাত্র 500 টাকায় বিক্রি করছি। ও, তোমার দোকান থেকে এত শাড়ি কিনছি বলে আজকে তুমি শাড়ির দাম 500 টাকা করে দিলে? আজকে আমি একসঙ্গে 20টা শাড়ি কিনবো, তাই প্রত্যেকটা শাড়ি তোমাকে 100 টাকা করে দিতে হবে। যদি 100 টাকাই দাও, তাহলে আমি তোমার কাছ থেকে শাড়ি কিনতে পারবো। ঈদের বাজারে 100 টাকা খুব কম হয়ে যাবে, তাই বুঝতেই তো পারছেন। আর এই শাড়িটা আমার 100 টাকাতে কেনা নয়, তাই আপনি না হয় আমাকে এই শাড়িটা 300 টাকা দিন। যেহেতু আপনি 20টা শাড়ি একসাথে কিনবেন, তাই 300 টাকায় আপনাকে শাড়ি দিয়ে দেবো। যদি 100 টাকাই দিতে হয় দাও, তাহলে 20টা শাড়ি আমি পছন্দ করছি, না হলে আমি উঠলাম। আর কি বলবো, নিন, পছন্দ করুন। পিঙ্কি সবাইকে শাড়ি উপহার দেওয়ার জন্য সস্তায় 20টা শাড়ি পছন্দ করে,
আর প্রত্যেকটা শাড়ির দাম মাত্র 100 টাকা। এত সস্তায় শাড়ি কিনতে পেরে পিঙ্কির মনে একেবারে যুদ্ধ জেতার মতো আনন্দ হয়। সে যখন শাড়িগুলো নিয়ে দোকান থেকে বেরোবে তখন তার একটা লাল কালারের বেনারসি শাড়ির উপর চোখ পড়ে। আর শাড়িটা যেহেতু দেখতে খুবই সুন্দর এবং অন্যরকমের ছিল, তাই পিঙ্কি নিজের জন্য ওই লাল বেনারসি শাড়িটা মাত্র 200 টাকা দিয়ে কিনে নেয়। কেউ বলবে এত সুন্দর লাল বেনারসি শাড়ি মাত্র 200 টাকা দাম দিয়ে আমি কিনেছি, আর ঈদের দিনে আমি এই বেনারসি শাড়িটাই পরবো। লাল কালার দেখতে আমার গায়ে ভীষণ মানাবে। উফ, এবার এত সস্তায় শাড়ি কিনতে পেরে আমি খুব খুশি হয়েছি। এই বলে পিঙ্কি সমস্ত শাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। সে শাড়িগুলো তার শাশুড়ি মাকে দেখাতে শুরু করে। এত সুন্দর শাড়ি দেখে রোশনি দেবীর চোখ একেবারে চকচক করে ওঠে। বৌমা, তুমি তো দেখছি বেশ সুন্দর সুন্দর দামি দামি শাড়ি কিনে এনেছো। আমি ভাবতেই পারি না তুমি আমার আত্মীয় স্বজনদের উপহার দেওয়ার জন্য এত দামি দামি শাড়ি কিনবে, কারণ তুমি যা কিপটে। মা, আপনি শুধু আমাকে কিপটে কিপটে বলে খেপান কেন বলুন তো? আমাকে আপনি চিনতেই পারলেন না। আমি আজকে আপনার আত্মীয় স্বজনদের জন্য 30,000 টাকা খরচা করে শাড়ি কিনে এনেছি, আর আপনি আমাকে কিপটে বলছেন? বাবা, 30,000 টাকা মানে তো অনেক। না বৌমা, তোমাকে আর কোনোদিন আমি কিপটে বলবো না। আর বলছি যে তুমি সবার জন্য শাড়ি কিনেছো আর আমার জন্য শাড়ি কিনে আনোনি। হ্যাঁ, আমি তো আপনার জন্য 5,000 টাকা খরচা করে খুব সুন্দর একটা শাড়ি কিনে এনেছি। আমি নিজের শাড়ির জন্য এখনো পর্যন্ত 5,000 টাকা খরচা করিনি। পিঙ্কির কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয়। পিঙ্কি সেই 5,000 টাকা দামের শাড়ি রোশনি দেবীর হাতে দিলে রোশনি দেবী তখনই নিজের গায়ে শাড়িটা ফেলে দেখতে শুরু করে। কিন্তু রোশনি দেবী ভোলা ভালা হওয়ায় সে নিজের বৌমার কেরামতি ধরতে পারে না। রোশনি দেবী বুঝতেই পারে না যে সেই শাড়িটার আসলে মাত্র 50 টাকা দাম। সত্যি বৌমা, এই শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, আর তুমি আমাকে এত দামি শাড়ি উপহার দেবে আমি তো ভাবতেই পারিনি। এই প্রথম আমি ঈদে এত সুন্দর আর এত দামি শাড়ি উপহার পেলাম, তাই তোমারও আমার কাছ থেকে একটা দামি শাড়ি উপহার হিসেবে পাওনা রইল। আরে ঠিক আছে, আপনি যে শাড়িটা পেয়ে খুশি হয়েছেন তাতেই আমি আনন্দিত। আর হ্যাঁ, এসব উপহারের শাড়িগুলো আপনি সবার বাড়িতে পৌঁছে দেবেন, কেমন? এই বলে পিঙ্কি নিজের ঘরে চলে যায়। আমার শাশুড়ি এতই বোকা যে 50 টাকার শাড়িকে 5,000 টাকার শাড়ি বলে চালিয়ে দিয়েছি। আর ওই বুড়ি ধরতেই পারেনি। উনি ভাবলো কি করে যে আমি ওনাকে 5,000 টাকার শাড়ি কিনে দেব। এই বছর সস্তার শাড়ি কিনে আমি বেশ ভালোই লাভ করতে পারছি, তাই আমার মনটা খুবই আনন্দিত। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রোশনি দেবী উপহারের শাড়িগুলো সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। আর পিঙ্কি যেহেতু ঈদ উপলক্ষে সস্তায় অনেকগুলো শাড়ি কিনে ফেলে, তাই সেই ঈদ আসার কিছুদিন আগে থেকেই নতুন নতুন শাড়িগুলো পরতে শুরু করে দেয়। ফলে প্রতিবেশী মহিলারা পিঙ্কি সুন্দর সুন্দর নতুন শাড়ি দেখে একেবারে হিংসায় জ্বলে ওঠে। একদিন পিঙ্কি একটা সুন্দর নতুন শাড়ি পরে বাজার করতে যায়। আর বাজারে যাওয়া মাত্রই তার পাপিয়ার সঙ্গে দেখা হয়। কিরে পিঙ্কি, তোর ব্যাপার কি? তোকে দেখে মনে হচ্ছে তোর ঈদের চাঁদ তো এখনই উঠে গেছে। তোর কি আজ থেকে ঈদ হচ্ছে নাকি রে, যে তুই এত সুন্দর চকচকে দামি শাড়ি পরে বাজার করতে চলে এসেছিস? আর বলিস না, আমার ছোট ভাই কাজের সূত্রে অন্য দেশে থাকে, আর সে বিদেশ থেকে অনেক অনেক টাকা খরচা করে আমার জন্য ঈদ উপলক্ষে এত সুন্দর সুন্দর শাড়ি পাঠিয়েছে। আর আমার বড় আমাকে অনেকগুলো দামি দামি শাড়ি কিনে দিয়েছে। সেই জন্য আমি আজকে থেকেই শাড়িগুলো পরা শুরু করে দিয়েছি। বেশ ভালোই তো, ঈদে এবার তোরই বাজার। যাক, আমি চললাম রে, তোকে ঈদের অনেক অনেক আগাম শুভেচ্ছা জানাই। এই বলে পাপিয়া সেখান থেকে চলে যায়। পিঙ্কি খুশি মনে বাজার করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর পিঙ্কি দেখে যে তার শাশুড়ি মা হাতে একটা খুব সুন্দর শাড়ি নিয়ে পিঙ্কির জন্য অপেক্ষা করছে। আসলে রোশনি তার বৌমার জন্য ঈদের উপহার হিসেবে শাড়ি কিনে নিয়ে আসে। বৌমা, আমি তোমাকে ঈদের উপহার দিলাম এই সুন্দর গোলাপি কালারের বেনারসি শাড়িটা। আমার শাশুড়ি মা আমাকে বিয়ের পর উপহার হিসেবে দিয়েছিল, আর এই শাড়িটা একেবারে অমূল্য। এবার এই অমূল্য শাড়িটা আমি ঈদের উপহার হিসেবে তোমাকে দিলাম, এই নাও। গোলাপি রঙের বেনারসি শাড়ি দেখে পিঙ্কি প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সে যে সস্তার লাল কালারের বেনারসি শাড়িটা কিনেছে সেই শাড়িটাকে একেবারে গোলাপি রঙের বেনারসি শাড়িটার মতোই দেখতে। আমাকে বোকা বানানো একদম বের করে দেব। শাশুড়ি মা মনে করছে যেন আমি কিচ্ছু বুঝতে পারবো না। উনি মনে হয় আমার মতো সস্তা শাড়ি বাজারের খোঁজ পেয়ে গেছে, আর আমাকে একটা 200 টাকার শাড়ি উপহার দিয়ে বলছে শাড়িটা নাকি অমূল্য। যত সব। কিন্তু সেই বিষয়ে পিঙ্কি তার শাশুড়ি মাকে কিছু বুঝতে দেয় না।
সে ওই শাড়িটা উপহার হিসেবে নিয়ে নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা তাদের বাড়িতে কাজের মেয়ে টিয়া ঘরবাড়ি মুছতে এবং পরিষ্কার করতে আসে। কি ব্যাপার দিদিমণি, আর একদিন পরেই ঈদ, কিন্তু এবার ঈদ উপলক্ষে তুমি আমাকে কোনো বোনাস দিলে না আর শাড়িও দিলে না। এরকম করে চললে কিন্তু আমি আর কাজ করতে পারবো না। আরে আমি কি বলেছি যে তোকে আমি ঈদের উপহার হিসেবে শাড়ি আর বোনাস দেব না? আমি আজকেই তোকে শাড়ি আর টাকা দিতাম, তুই কাজ করে বাড়ি ফেরার সময় আমার সঙ্গে একবার দেখা করে যাবি। তোকে আমি একটা খুব সুন্দর বেনারসি শাড়ি দেব আর বোনাস হিসেবে মাহিনার ডবল টাকা দেব, কেমন? এই শুনে টিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে খুশি মনে বাড়ির সমস্ত কাজ করতে থাকে। টিয়া বাড়ি যাওয়ার সময় পিঙ্কির সঙ্গে দেখা করলে পিঙ্কি তাকে তার শাশুড়ি মায়ের দেওয়া সেই বেনারসি শাড়িটা উপহার হিসেবে দিয়ে দেয়, কারণ সেই শাড়িটি একটু পুরানো ধরনের দেখতে হওয়ায় সেটা একেবারে পিঙ্কির পছন্দ হয়নি। আর পিঙ্কি মনে মনে একেবারে নিশ্চিত ছিল যে ওই গোলাপি রঙের বেনারসি শাড়িটা খুবই সস্তা। বা দিদিমণি, এই শাড়িটা সত্যি খুবই সুন্দর দেখতে, আর শাড়ির গায়ে যে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে এটার জন্য শাড়িটাকে আরো বেশি ভালো লাগছে। আমি ঈদের দিন এই শাড়িটাই পরবো। এই বলে টিয়া খুশি মনে সেখান থেকে বাড়ি ফিরে যায়। ঈদের দিন পিঙ্কি এবং তার শাশুড়ি মা খুবই সুন্দর করে সেজে গুজে তৈরি হয়। বৌমা, এই দেখো, তুমি 5,000 টাকা দিয়ে আমাকে যে শাড়িটা ঈদ উপলক্ষে উপহার দিয়েছিলে, আমি কিন্তু আজকে সেই শাড়িটাই পরেছি। কিন্তু পিঙ্কি তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি না পরে নিজের লাল রঙের বেনারসি শাড়িটাই পরে। এই দেখে তার শাশুড়ি মায়ের মন খারাপ করে। মা, আপনি যে শাড়িটা আমাকে দিয়েছিলেন ওই শাড়িটা ভীষণ ওল্ড ফ্যাশন আর দেখতে কেমন হলুদ হলুদ হয়ে গেছে, আর ওই শাড়ির উপরের গোল্ডেন কাজগুলো আমার একদম পছন্দ হয়নি। তাই জন্য আমি আমার নিজের পছন্দ করা লাল বেনারসি শাড়িটাই পরেছি। কি, শাড়িটাকে পুরানো যুগের শাড়ি বলছো তুমি? তোমার তো দেখছি শাড়ি সম্বন্ধে কোনো ধারণাই নেই। তোমাকে ভালোবেসে আমি অত সুন্দর গোলাপি বেনারসি শাড়িটা উপহার দিলাম, আর ওই শাড়ির গোল্ডেন কাজটাকে তুমি অপছন্দ বলছো? তুমি কি জানো ওই শাড়ির পাড়ে সোনা দিয়ে কাজ করা? কারণ পুরানো দিনের শাড়িতে সুতোর বদলে সোনার কাজ করা থাকতো, আর এখনকার বাজারে ওই শাড়ির দাম 1 লক্ষ টাকা। কি, শাড়িটার দাম 1 লক্ষ টাকা? কিন্তু আমি তো ওই শাড়িটা 200 টাকার শাড়ি ভেবে আমাদের কাজের মেয়েকে উপহার দিয়ে দিয়েছি, কারণ আমি ভেবেছি আপনি হয়তো সস্তা শাড়ি বাজার থেকে আমার জন্য ওই শাড়িটা কিনে এনেছেন আর আমাকে অমূল্য বলে শাড়িটা চালিয়ে দিচ্ছেন। পিঙ্কির কথা শুনে তার শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে তার বৌমার কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না, আর পিঙ্কি একেবারে থতমত খেয়ে শাশুড়ি মায়ের সামনে সস্তা শাড়ি কেনা এবং তাকে সস্তা শাড়ি উপহার দেওয়া সমস্ত ব্যাপারে সত্যি কথা বলে দেয়। তুমি অত দামি 1 লক্ষ টাকা দামের শাড়ি টিয়াকে উপহার দিয়ে দিলে, আর তুমি যে বলেছিলে আমার শাড়িটা 5,000 টাকা দাম, এই শাড়িটা মাত্র 50 টাকা দামের। মিথ্যা কথা বললে এরকমই হয়, কিন্তু তাই বলে 1 লক্ষ টাকা দামের শাড়ি কাজের মেয়েকে? আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো বাজার থেকে সস্তা শাড়ি কিনে নিয়ে আসবো না। আর আপনি আমাকে একবার বলতে পারতেন যে শাড়িটাতে সোনার কাজ করা আছে, কারণ আমি যে লাল রঙের বেনারসি শাড়িটা পরেছি এই শাড়ির সাথে আপনার গোলাপি বেনারসি শাড়ির অনেক মিল ছিল। তাই আমি ভেবেছি হয়তো আপনিও আমাকে সস্তা শাড়ি উপহার দিয়েছেন, তাই আমি ওই শাড়িটা কাজের মেয়েকে দিয়ে দিয়েছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যেখান থেকে পারবে সেখান থেকে আমাকে ওই সোনার কাজ করা বেনারসি শাড়ি জোগাড় করে নিয়ে এসে দেবে। এখন আমি বুঝতে পারছি যে এত বছর ঈদে আমি তোমাকে ওই শাড়িটা উপহার হিসেবে না দিয়ে ঠিক করেছিলাম, কারণ তুমি শাড়িটার মূল্য দিতেই পারলে না। আমি এক্ষুনি টিয়াকে ফোন করছি, ও আমাকে বলেছে যে এই গোলাপি বেনারসি শাড়িটা ও ঈদের দিন পরবে আর আমার বাড়িতে ঈদ পালন করতে আসবে, কিন্তু এখনো আসলো না কেন? অন্যদিকে টিয়া সেই গোলাপি বেনারসি শাড়িটা পরে খুবই আনন্দ করে। উফ, আমার ঈদ তো একেবারে জমে গেছে। আমার মনে হয় দিদিমণি আমাকে ভুল করে এই সোনার কাজ করা শাড়িটা উপহার দিয়েছে, কারণ দিদিমণি যা কিপটে, ও যদি একবার বুঝতে পারতো তাহলে আমাকে কোনোদিনও এত দামি শাড়ি দিত না। কিন্তু আমি এই শাড়ি কিছুতেই ওনাকে ফেরত দেব না। আমি এই শাড়ি বিক্রি করে একটা নতুন ব্যবসা শুরু করব, তাহলে আমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না। আর এদিকে পিঙ্কি কিছু বুঝতে না পেরে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। সে বারে বারে টিয়াকে ফোন করলেও টিয়া কিছুতেই ফোন ধরে না। এভাবে সে বাজার থেকে শাড়ি কিনে নিয়ে এসে নিজের শাশুড়ি মা এবং আত্মীয় স্বজনকে উপহার দেওয়ায় এক ভয়াবহ শাস্তি পেয়ে যায়। তার 1 লক্ষ টাকা দামের সোনার কাজ করা শাড়ি কাজের মেয়ের কাছে চলে যায়। তারপর থেকে টিনা কোনোদিনও সেই বাড়িতে আর কাজ করতে আসে না।
সেই 1 লক্ষ টাকা দামের শাড়ি বিক্রি করে সে একটা ব্যবসা শুরু করে। এভাবেই ঈদে বউয়ের সস্তা শাড়ি তার নিজের উপরই ভারী পড়ে যায়।